বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের ঔষধ আলোচনার প্রথমে শুরু করব একটা গল্প দিয়ে। গল্পটা সবার জানা, যারা হোমিওপ্যাথি পড়েছেন তার 70% 80% যারা 30%কে আমি নেব না, কারণ হোমিওপ্যাথি টোটালি বই খুলে দেখে নাই এরকম ডাক্তাররাও প্র্যাকটিস করতেছেন, ডাক্তার হিসেবে সাইনবোর্ডে লিখে ফেলেছেন। তারা ওই ঔষধ শুধু পড়ছে যে কোনিয়াম মানেই শক্ত টিউমার, কাজ শেষ। 2 নম্বরে পড়েছে ইহা একটি বিধবাদের ঔষধ, কারণ কোনো মতে শক্ত টিউমার বা শক্ত ব্রেস্ট, চাকা দেয়া ব্রেস্ট নিয়ে যদি আসে তখনই ওই ডাক্তারের মনের ভিতরে তার দৌরত্ব দিয়া ঘূর্ণিপাক শুরু হয়ে যায় যে এই মহিলা মনে মনে বলে প্রথম, এই মহিলা কি বিধবা, জিজ্ঞেস করব কি করব না, কেস টেকিং শুরু হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা আজকের উঠে আসব যে কোনিয়াম একদিনের আলোচনার বিষয় নাই, যে কত বড় মেডিসিন, যে শুধু কোনিয়াম না সব মেডিসিনই বড়। এই সব মেডিসিন, কোনো মেডিসিনকে ছোট করে দেখার জায়গা নেই। যার যে ঔষধের যেখানে ক্ষেত্র, সেই ক্ষেত্রেই সেই মেডিসিন সবচেয়ে বড়, এই কথাটা সবসময় বুঝতে হবে। আমার কাজ হলো চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে একটা নাগরিক সনদপত্র নেয়া। এখন আমার ওই ওয়ার্ড কমিশনারের কাছেই আগে যেতে হবে, তখন আমার কাছে উনি সবচেয়ে বড়। এখন আমি যদি মনে করি যে আমার একজন মন্ত্রী আছে, একজন সচিব আছে, তার কাছে যাই, সবচেয়ে বড় মেয়ার কাছে যাই, কাজ হবে? কাজ হবে না। তার মানে আমার ক্ষেত্রটা হলো আমার ওয়ার্ড কমিশনারের কাছে, অতএব আমার বড় জায়গায় যে কোনো লাভ নেই। তাহলে রোগীর রোগ যে জিনিস চায়, যে ঔষধটাকে চায়, সেটা তার জন্য খুব গভীর মেডিসিন, সেটাই তার জন্য সবচেয়ে বড় মেডিসিন। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। এই জন্য আমাদের প্রত্যেকটা মেডিসিনই গুরুত্বপূর্ণ। 5টা মেডিসিন বললাম, 10টা মেডিসিন, এইগুলো সব ধাতুগত মেডিসিন, এগুলো খুব গভীর মেডিসিন, এইভাবে করবেন না। প্রত্যেকটা মেডিসিনকেই আপনার মূল্যায়ন করতে হবে, কারণ ওই ছোটো মেয়াই আপনার রোগীর ক্ষেত্রে বড় মেয়া হয়ে যাবে। যে গল্পটার কথা বলেছি, যে গল্প দিয়ে শুরু করব, যেটা মূল কথা বলতে যাচ্ছি, যে হোমিওপ্যাথি যারা একটু মোটামুটি পড়েছেন, কোনিয়াম পড়েছেন, কোনিয়াম পড়তে গেলেই হেমলকের গল্প পড়েছেন, আমার সক্রেটিসের গল্প আমরা সবাই জানি। আর যারা নতুন আছেন এখানে, নতুন ছাত্র ছাত্রী যারা আছেন, যারা এখনও সিলেবাসের বাইরে যেতে পারেন নাই, যারা যান নাই, তারা কোনিয়াম যারা পড়েন নাই, তারা এই গল্পটা জানেন না, কিন্তু সক্রেটিসের গল্প অনেকেই জানেন। এই গ্রিক দার্শনিক সক্রেটিস, একে 399 অব্দে তৎকালীন গ্রিস সরকার তার বিরুদ্ধে অবজেকশন দ্বারা করার কিছু, তার ভিতরে প্রথমই ছিল হলো রাষ্ট্রের বিরুদ্ধে ইয়াং শ্রেণীকে তুলে আনা এবং কিছু মতাদর্শ দেওয়া যা তার রাষ্ট্রের আইনের কিছুটা পরিপন্থী। তারপরে আরেকটা দিল ঈশ্বরদ্রোহ। এই 3টা অপবাদ বা অপরাধে সাব্যস্ত করলেন তাকে, সাব্যস্ত করে মৃত্যুদণ্ড সাব্যস্ত করলেন। তার মানে এক প্রকার বানানো আইন দিতে হবে, এই দিয়ে কাজ করে দাও। এগুলো আমরা বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখি, এগুলো হয় আমাদের রাষ্ট্রেও আমরা দেখেছি। কথিত অপরাধের কথা বলে সাব্যস্ত করে রায় দিয়ে, ক্যাঙ্গারু কোর্টে রায় দিয়ে এবার ফাঁসি কার্যকর। এবার ফাঁসি কার্যকর এক এক দেশে এক এক নিয়ম। আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি পাথর মেরে করে, কোতল করে করে, আবার কোনো কোনো দেশে রিভলভারের শ্যুট দিয়ে করে। আমাদের দেশে আছে ফাঁসি, গলায় ফাঁসি দিয়ে দেয়, কোনো জায়গায় আছে স্লো পয়জন ইনজেক্ট করে দেয়, কোনো জায়গায় স্লো পয়জন খাওয়াইয়ে দেয়। বিভিন্ন পদ্ধতি আছে, এক এক রাষ্ট্রে এক এক ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গ্রিসে তখন প্রচলন ছিল আইনে যে মৃত্যুদণ্ড সাব্যস্ত করা হলে তার মৃত্যুদণ্ডটা আমরা কোনো অফিসাররা বা রাষ্ট্রপক্ষ নেব না, তার বিষ তাকে দিতে হবে, সে খেয়ে সুইসাইড করবে। এই পদ্ধতিটা ছিল ওখানে। এবং সেই বিষটার জন্য দেওয়া হতো হেমলক বিষ। হেমলক একটা গাছ, ছোট গাছ, বেশি খুব বড় হয় না, সাদা সাদা ফুল ফোটে, ছোট ডাল থাকে, কিন্তু শক্তভাবে গাছটা দাঁড়িয়ে থাকে, খুব কাণ্ড শক্ত হয় তার। এই গাছের মূল শিকড় যেটা থাকে, ওই শিকড়ে এই বিষটা পাওয়া যায়। তাই এত সুন্দর একটা বৃক্ষ, সাদা ফুল ফুটেছে, অথচ সে ভিতরে কি কঠিন বিষ বহন করছে। হোমিওপ্যাথি শুরু হয়ে গেছে কিন্তু খেলা, কারণ আমার কোনিয়ামের রোগীগুলো খুব দৃঢ় শক্ত একটা অবস্থান নিয়ে থাকে জীবনের, খুব কঠিনভাবে চ্যালেঞ্জ করে থাকে যে আমি কোনো মতে মস্কাবো না, কোনো মতে দুলবো না, হেলবো না,
শক্ত একটা অবস্থানে থাকবো। আর সেই শক্ত অবস্থানটা আমরা এই ছবিটায় যখন আলোচনায় আসব তখন আমরা দেখিয়ে দেবো। এই রোগীটা বাস্তব তোমরা দেখেছো চেম্বারে, যে কত দৃঢ় প্রত্যয়ী ছিল, কত দৃঢ় শক্ত ছিল এই রোগী। আমার জীবনের সবচেয়ে সেরা দেখার রোগী ছিল, যে মৃত্যু মুখে কি করে সে এত শক্ত থাকে। তাকে যখন হাসপাতাল থেকে ছেড়ে দিল তখন বলল নিয়ে যান, আর হয়তো 15-20 দিন বাঁচতে পারে। এবার 15 দিন বাঁচতে বাঁচতে এসে যখন তার ওই ডেট, তাদের দেয়া ডেট, যখন আর মাত্র 6 থেকে 7 দিন ছিল, তখন আমাদের ঠিকানা পেয়ে চলে আসলো আমাদের এখানে, এবং সেই আসার গল্পটা আমরা পরবর্তী চ্যাপ্টারে যেয়ে বলবো। এবার হেমলক গাছের কথা বলেছিলাম, এই বিষ বহনকারী গাছ। তাহলে সে বাহিরে দৃঢ় প্রত্যয়ী, সুন্দর ফুল ফোটে, দেখতেও সুন্দর, অথচ সে ভিতরে কঠিন এক বিষ বহন করে। আমাদের কোনিয়ামের রোগীগুলোও ঠিক তদ্রূপ। এটা আমরা ভেষজ প্যাশেন্ট একটা তুলনা নিয়ে আসবো, ওইখানে দেখাবো। তাহলে গল্পটাই যাই আমরা হেমলকের। এবার হেমলক বিষ দেয়া হলো সক্রেটিসকে, যে তোমার বিষ তুমি পান করো। আমরা এই গল্পটা পর্যন্ত জানি বিষ খেয়ে উনি মারা গেছেন। এই গল্পের ভিতরে আমার কোনিয়ামের মূল থিমগুলো লুকিয়ে আছে, যদি আমরা বুঝতে পারি বা দেখতে পারি। তাহলে একটা ইতিহাস, সেখান থেকে আমাদের হোমিওপ্যাথির আমরা জায়গাটা, ট্রিগার পয়েন্টটা নিতে পারি, মূল জায়গাটা, থিমটা নিতে পারি ঔষধের। এই জন্য বলি, একটা ঔষধকে পড়ার বিভিন্ন অ্যাঙ্গেল আছে। শুধুমাত্র ওই কোন বইতে আছে মানসিক লক্ষণ 10টা, শারীরিক লক্ষণ 10টা, এবার রোগের অধ্যায় যাইয়েই আপনারা সবচেয়ে মহাসমুদ্র পেয়ে যান। এভাবে ঔষধ শেখা যায় না। 5টা পড়বেন, এরপরে যখন 10টা হয়ে যাবে তখন ওই পিছন থেকে আস্তে আস্তে ডিলেট হতে থাকে লক্ষণ, স্মৃতি। এই জন্য ঔষধকে পড়ার চেয়ে বুঝতে হবে, ঔষধকে চিনতে হবে, ঔষধকে জানতে হবে। এটা যদি বুঝে যান, চিনে যান, তাহলে আপনার রোগী আসলেই তার ক্রিয়াকলাপ দেখেই আপনার ওই জিনিস সাদৃশ ভিতর থেকে হয়ে যায়। এটা হলো সহজ পন্থা। কিন্তু আমরা এই সহজ পন্থাটা না করে আমরা অন্য একটা কৃত্রিম সহজ পন্থা খুঁজি, যে এই ঔষধের 10টা লক্ষণ পরে মুখস্থ করে ফেলাবো। ওই ঔষধকে চেনা যায় না, ওই মুখস্থ এক সময় সরে যায়, মিলানো যায় না। আপনি যদি তার মূল জিনিস ভিতরটা না বুঝতে পারেন, ছবিটা না দেখতে পারেন, তাহলে সঠিক ঔষধ নির্বাচন করা খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, হেমলক বিষ দেওয়া হলো সক্রেটিসকে। ইতিমধ্যে সক্রেটিস কী করেছিলেন, এই অধ্যায়গুলো পুরনো, এগুলো না আমার পিছনে আর কি, পুরনো না পিছনে, সেইটা আমরা দেখি না। উনি তো একজন দার্শনিক, এই মৃত্যুর পিছনে কি দর্শন কাজ করেছিল সেগুলো আমরা খুঁজে দেখি নাই কখনো। সেইখানে হলো, সে যখন আমাদের এই চিটাগাংয়ের কি কাদের সাহেব, সালাউদ্দিন কাদের সাহেব, সে জানে আমার রায় লেখা হচ্ছে, তারপরও সে হাসি মুখে কীভাবে কথা বলেছিল। একটু টলে নাই, একটু টলে ছিল, একটু ভীত ছিল, একটু সন্ত্রস্ত ছিল, চোখে মুখে কোনো অভিব্যক্তি ছিল, কিছু ছিল না, অটল ছিল। এর চেয়ে বেশি অটল ছিল আমার সক্রেটিস। সে আদালতেও দমে নাই, বিমর্ষ হয় নাই, সবসময় মুখে হাসি ছিল। এবং সেই হাসি তার লাশের শেষ পর্যন্ত যখন শেষ কৃত্যকরণ হয়েছে তখনও তার মুখের ভিতরে হাসি ছিল। আপনারা পড়ে দেখবেন যে মৃত্যু পরবর্তী, মৃত্যুকালীন বিষ খাইছে তখনও মুখের লেপে ছিল, মুখে লেপে ছিল এক স্মিত হাসি। এভাবে আছে কথাটা। কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, তার একটা আমরা ব্যাখ্যায় যাব। তাহলে বিষ খেতে দিল, তখনও তার হাসি, জানে যে আমার একটু পরে মৃত্যু হচ্ছে। এই হাসির পিছনে কি লুকিয়েছিল, এইটা হলো একজন বিচক্ষণ মানুষের ভাবনা। কি করে একটা মানুষ মৃত্যু মুখে হাসে, মৃত্যুর পরবর্তী লাশ যাবে, গুছিয়ে যাবে বিষাক্ত লাশ, তখনও তার স্মিত ছিল ঠোঁটের ভিতরে, কারণটা কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখব। তাহলে যখন হেমলক বিষ দেয়া হলো, পান করলো, তাহলে তার বিরুদ্ধে 3টা নিয়ে আসলো। একটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে প্রভাব সৃষ্টি করা, একটা 2 নম্বরে ছিল যুবকদের বিপদগামী করা, এতে প্ররোচনা দেওয়া, এরকম একটা অবজেকশন হয়েছিল। 3 নম্বর হলো ঈশ্বরদ্রোহ। এই 3টায় ফাঁসি দিল। এবার যখন বিষ পান করালেন, তারপরে কি হলো, মৃত্যুর আগে, মৃত্যুর কালীন এবং মৃত্যু পরবর্তী তার মুখে ছিল এক হাসি। তার মানে সে মোটেই টলেন নাই, এটাই আসবে। তারপরে কি আসে, এই হাসি কেন ছিল, কি ছিল, এটা আমরা ব্যাখ্যায় যাব। এই হাসির পিছনে ছিল এক বিশাল সত্য লুকিয়ে। সেই সত্যটা কি, উনি জানতেন যে আমি যে ফিলোসফি তৈরি করছি এটা মিথ্যা নয়। এই সান্ত্বনাটাই তার কাজ করেছে। তার মানে আমি মিথ্যার দ্বারা
আপ্লুত না, মিথ্যা তোমরা কলঙ্কিত আমাকে করেছো, আমাকে মেরেছো, আমার সত্যকে তোমরা এই জীবনে মারতে পারবে না। এই দৃঢ়তা, এই শক্ত, এই স্টোন ম্যান, এই দৃঢ়তা, আমার কোনিয়ামের রোগীও মৃত্যুর আগ পর্যন্ত এই দৃঢ় প্রত্যয়ী থাকে। ঠিক আছে, যেটা সক্রেটিসের ভিতরে প্রাকৃতিকভাবেই ছিল। আর হয়তো আমাদের এরকম একটা সুন্দর মেডিসিন দেবেন, এরকম একটা সায়েন্স দিবেন, এরকম একটা ফিলোসফি দিবেন বলে ওই নমুনাটাও রেখে গেছেন, যেটা আজকের আমরা উদাহরণ দিচ্ছি। না করলে তার উদাহরণটা আসতো না। তাহলে হাসির অভ্যন্তরে লুকিয়ে ছিল ওনার আর একটা জিনিস। সেই জিনিসটা হলো, তোমরা আমাকে মারবে, আমার আত্মাকে মারতে পারবে না। উনি আত্মায় বিশ্বাসী ছিলেন। ওনার ফিলোসফি টোটাল পড়ে দেখবেন, উনি আত্মায় প্রচণ্ড বিশ্বাসী ছিলেন যে তোমরা আমাকে মেরে ফেলবা, কিন্তু আমার আত্মা বেঁচে যাবে। মৃত্যু মানে উনি ধরতো এরকম, ওনার ফিলোসফিতে আছে, মৃত্যু মানে হলো আমার মুক্তি, আমার আত্মার মুক্তি। আমার আত্মা এখন বন্দী আছে, জীবিত অবস্থায় আত্মা বন্দী আছে। এটাকে আমি সব জায়গায় খাটাতে পারি না, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন কারণের জন্য। আমার মাইন্ড ইসের জন্য, আত্মা হলো আরেকটা লেভেল। আমার বডি লেভেল, মাইন্ড লেভেল, সোল লেভেল, তিনটা লেভেল নিয়ে কাজ করতে হবে আপনাদের। আপনাদের যে শীট দিয়েছি, ওই শীটের ভিতরে দেখবেন আমরা শুধু মাত্র দৈহিক আর মানসিক পড়েছি, দৈহিক আর মানসিক পড়েছি। ওই শীটের ভিতরে একটা নবধারা একটা চ্যাপ্টার দিয়েছি, ওখানে নতুন নতুন কিছু যোগ দিয়েছি আমরা। তার ভিতরে হরমোন এনেছি, তার ভিতরে সোলের কথা বলেছি। আমরা ওই মাইন্ডের সোলরে মিক্স করে ফেলাইছি, কিন্তু মাইন্ডের সোলরে মিক্স করলে কাজ হবে না। আমার দেহকে শাসন করে মাইন্ড, মাইন্ডকে শাসন করে কে? সেইটাই হলো আমার সোল। সেই জায়গাটা আমাদের বসতে হবে। মন যখন সারেন্ডার করে যায়, তখন আত্মা এসে ওখানে হাজির হয়। মন যখন ব্যর্থ হয়ে যায়, ম্যান যখন বিপদগামী হয়ে যায়, ওইখানে এসে সোল বাধা দেয়। ঠিক আছে, মন বলেছে এই অপরাধ কর, এই অপরাধ কর, এই অপরাধ কর, করতে করতে আমার ভিতর থেকে আমি করতে যাচ্ছি। আবার হঠাৎ করে কোনো এক সময় এসে বলতেছে না, এটা করা অন্যায় হবে, ওটা করিস না, এটা করিস না। এটা হলো আমার সোলের কাজ, সে ওখানেও শাসন করে। তাইলে যে লুকিয়ে থাকা কথাটা বলেছি, যে হাসির ভিতরে কি লুকিয়েছিল, আমার কোনিয়ামটার রোগীটার সব লুকানো রোগী। কোনিয়ামের রোগীর ভিতরে সব মূল কারণগুলো লুকানো। এই লুকানো কথাটা আপনারা ধরবেন। ঠিক আছে, যে কোনিয়ামের বাহির থেকে কিছু দেখা যায় না, বাহির থেকে শুধু দেখা যায় ওই যে গাছের মতো একটু দৃঢ়, একটু শক্ত, সুন্দর ফুল ফোটে, এরকম স্মিত হাসি, এতটুকু দেখা যায়। ওই স্মিত হাসির অন্ধকারে কি লেপে আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে লুকানো কথাটা আমরা ধরবো, কারণ কোনিয়ামের রোগীর ভিতরে লুকানো সব বিষ। সেই লুকানো বিষকেই আপনার উন্মুক্ত করতে হবে। এইটাই হলো আপনার হোমিওপ্যাথি, এইটাই হবে আপনার কেস টেকিং। আচ্ছা, তাহলে তার মৃত্যু ভয় ছিল না, কোনো কান্না ছিল না, কোনো বিষণ্ণতা ছিল না। তার মানে কি? সে ছিল সমান সমান কি হবে? অটল। অটল না? সমান সমান হবে অটল। আমরা ওই রোগী আলোচনার সময় দেখাবো এই রোগী কি অটল ছিল। কোনিয়ামের রোগী, সে খবর পেয়ে গেছে যে নিশ্চয়ই আমার এই যে ব্রেস্ট চাকা দিয়ে আছে, শক্ত হয়ে আছে, অথবা পুরুষ মানুষ হলে পোস্টেড গ্ল্যান্ড আমার এভাবে হয়ে আছে, আমি প্রস্রাব করতে পারি না, বা বাধা সৃষ্টি হচ্ছে, বা এই যে ডিসঅর্ডার হয়ে গেছে এই সেক্টরটা ধরে, বা পরীক্ষা করে প্যাথোলজিতে দেখেছে সে ক্যান্সার বহন করে, অথচ সে একটু বিমর্ষ হয় নাই, সে প্রচণ্ড অটল থেকে যায়। যেমন অটল ছিল আমার সক্রেটিস। কথাগুলো এইভাবে মনে রাখবেন, ঔষধগুলো। ঠিক আছে, তাহলে আমার কোনিয়ামের হাসি দিয়ে শুধুমাত্র অনলি হাসি, সক্রেটিসের হাসি, মৃত্যু পরবর্তী হাসি, ওই হাসির ভিতরে আমার সমস্ত মূল থিমগুলো লুকিয়ে আছে আমার কোনিয়ামের। যদি ধরতে পারেন এইখান থেকেই কাজ শেষ। আর না ধরতে পারলে শুধুমাত্র অধ্যায় অধ্যায় পড়েই মুখস্থ করে যাবেন, মূল জায়গাটা ধরতে পারবেন না। তার মানে সক্রেটিসের হাসির ভিতরে ছিল একটা দৃঢ়তা বা অটলতা। আমার কোনিয়ামের রোগীর টোটাল যা কিছু আছে, একটু পরেই আমরা প্রমাণ করে দেব, সেখানেও এক দৃঢ় প্রত্যয় এবং বিশাল এক অটলতা। যেখানে অটল সেইখানে আমরা তুলনা দিতে পারি, প্রতীক হিসেবে আনতে পারি, পাহাড় আনতে পারি। তোমাদের বলেছিলাম এক গল্প ফাতিমার, যে ফাতিমা এসে বলেছিল, সেটাও ক্যান্সারের রোগী ছিল। হ্যাঁ, যে স্যার আমারও আছে আর মাত্র 10-15 দিন সময়, 3 মাসের ডেট দিয়ে দিয়েছে ডাক্তার। ফাতেমা এসে শুধু একটা দাবি করেছিল, স্যার আমার কিচ্ছু করা লাগবে না, শুধু আমার রেকটামের ওখানে, মলদারের ওখান থেকে পাহাড়টা সরিয়ে দেন। রোগীতে বলেছে উপমা, আমার মলদারের ওখান থেকে পাহাড়টা সরিয়ে দেন। কি সুন্দর কথা! আছে নাকি কোনো ম্যাটেরিয়ামেডিকায়? আছে নাকি কোনো রেপার্টরিতে, কোনো রুব্রিকে?
আপনার ভাষান্তর করতে হবে রোগী কী বলতে চেয়েছে, কী বোঝাতে চেয়েছে। তার মোট 11টা জায়গায় টিউমার ফর্ম করেছে এই এলিমেন্টারি ক্যানেলে, পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত। এরকম কত দূর যায় বড় একটা টিউমার মলদ্বারে একটা টিউমার ছিল, সেইটাকে সে মনে করত ভারবোধ, প্রচণ্ড ওজন, যার প্রেক্ষিতে বলছে আমার তো মরে যাবোই, যে মাত্র কয়েকদিন আছে 10-12 দিন, এই 10-12 দিনের ভিতরে আমারে শুধুমাত্র ওই মলদ্বারের ওখান থেকে পাহাড়টা সরিয়ে দেন। তার মানে কি একটা চাপা ওজন, শক্ত কোনো কিছু যেটা সে সহ্য করতে পারছে না। এই সমস্ত জিনিস যার না হয়েছে সেই অনুভূতি সে বোঝে, আমরা বুঝবো না। কিন্তু যেহেতু হোমিওপ্যাথ হচ্ছেন, তার কথা আর আপনার উপমার থেকে নিয়ে আপনার বুঝতে হবে যে কী বলতে চাচ্ছে সে, ঠিক আছে? তাহলে এই যে অটল, এই যে শক্ত, কোনিয়াম মানেই শক্ত, এই কথাটা মনে রাখবেন। সব কিছু শক্ত, তার শরীরের পেশি শক্ত, তার যে রোগগুলো হয়েছে সেগুলো শক্ত, তার যে ব্রেস্ট, সে ব্রেস্ট চাকা দিয়ে শক্ত হয়ে আছে, পুরুষ হলে পোস্টেড গ্ল্যান্ড সেটা এরকম হার্ড হয়ে আছে, অন্যান্য অঙ্গ যেখানে রোগাক্রান্ত হয় সেগুলোও সব শক্তে পরিণত হয়। এই জিনিসটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে অটলতা ছিল, এই অটলতা পিছনে ছিল কে? কেন আমি এত অটল সব কিছুতে? কিসের জন্য এত রোগ তারপরও কাঁদবো না? কিসের জন্য এত রোগ তারপরও আমি নমনীয় হব না? সবসময় লক্ষণকে আবার প্রশ্ন করবেন, লক্ষণ তুমি কেন? প্রত্যেকটা লক্ষণ, রোগী যে লক্ষণটা বলবেন, লক্ষণটাকে আপনি মনে পড়তে পারেন। হে পেটে ব্যথা, তুমি কেন? হে পেটে ব্যথা, তুমি কোথায়? হে পেটে ব্যথা, তোমার চাহিদা কি? এই প্রশ্নগুলো যখনই প্রত্যেকটা লক্ষণটা করবেন, যে দেখবেন একটা জায়গায় বন্দি। কিন্তু আমরা একটা লক্ষণ কান দিয়ে শুনি, ওইটাই লিখি, ওটার পরবর্তী কি, তার রূপায়ণ কি, তার বৈশিষ্ট্য কি, সেগুলো আর খুঁজি না। ওই দিয়ে কিন্তু হোমিওপ্যাথ, প্রকৃত হোমিওপ্যাথ হবে না। প্রত্যেকটা লক্ষণকে ভেঙে চুরে জেনে তার মূল জায়গায়, ট্রিগার পয়েন্ট কোথায় সেটা জানতে হবে, এবং তার অ্যাপ্লিকেশান কি, তার অ্যাপিল কি, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এই যে অটল অবস্থা নিল, একটা জীবন কাটিয়ে দিল, না আমি আর কোনোদিন বিয়ে করবো না, আমি আর কোনোদিন সেক্সুয়াল মিটাবো না, বন্দি করে ফেলেছি ওকে, অটল একটা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে তার যে সোলের কথা বলেছি, সে খুব শক্তপোক্ত একটা জায়গা। সেই আমার সক্রেটিসের মতো, দেখ মৃত্যুদণ্ড, একটুও টলবো না, দেখিয়ে যাবো এই হাসি। আবার যদি হাসিটা যদি বিদ্রূপ হাসি হয়ে থাকতো তাহলে কি হতো? তাহলে মৃত্যুর পরও মুখে লেপে থাকতো না। আর যদি বিদ্রূপ হাসি হয়ে থাকে, তারও একটা ব্যাখ্যা আছে, সেটার একটা ব্যাখ্যা আছে, মূল্যায়ন করতে পারেনি। এই অটলতার পিছনের মূল কারণ হলো তার নিজের আত্মসম্মানবোধ, মর্যাদাবোধ। আমি ভেঙে যাব, মচকাবো না, ঠিক আছে? তার ভিতরে এক আমি আছে, যে আমির একটা নিজস্ব আত্মসম্মানবোধ আছে, সেইটাকে রক্ষা করার জন্য। না আর কি বিয়ে বসবো, স্বামী মরে গেছে, দেখিয়ে দেবো, কী হবে একটা জীবন, আত্মসম্মান হেবতিকরণ, মানে আরেক জায়গায় যাব, সে খোটা দেবে, তোর কপাল বলো না, তুই স্বামী একটা খাইয়ে আসছো। আমাদের সমাজে তো এগুলো না হয়। অতএব আমি সেই কাজ করব না, আমি দৃঢ়প্রত্যয়ী, আমি শক্ত হয়ে থাকবো। খেলাটা বুঝছেন কোন জায়গা থেকে শুরু হলো? সে যে হাসি করলো, অমুক করলো, ভাঙলো না, মস্কালো না, সব মূলত জায়গাটা হলো সেই রোগীর আমি। সেই আমিটা খুব মজবুত, আত্মসম্মান বোধে সে জাগ্রত, ওইটাকে কোনো মতে নষ্ট করা যাবে না। আপনাদের যে গানটা দিয়েছি সিমথংয়ের ভিতরে, ওইখানে লেখা আছে কোনো সময় তার আত্মা, বঞ্চিত আত্মা, এই এত বঞ্চিত জীবন, একটা জীবন বঞ্চিত, যে তারপর ওই আত্মা আবার মাঝে মাঝে একটু উকি দিয়ে ওঠে। তাহলে একজনকে একজন যদি আসে কেমন হয়? হ্যাঁ আসতে পারো, সব কিছু আসতে পারো, আমার ভিতরের পাথর চাপাটা বোঝার জন্য আসো। আমার ভিতরে যে এক বিশাল দুঃখে কষ্টের একটা প্রবাহ সমুদ্র বয়ে যাচ্ছে, তার জোয়ারটা দেখো, তার ঢেউটা দেখো। খবরদার, তুমি টাচ করবা না, আমাকে ছোবা না, তুমি আমাকে ছুতে পারবা না। ওই আত্মসম্মান বোধের জায়গা, ওটা আমি নষ্ট করবো না। কোনিয়ামের এই দৃঢ়তাই কোনিয়ামকে শেষ করে দেয়। হ্যাঁ, একটা বড় জায়গা, শক্ত জায়গাকে সে ধরে রাখতে যাই, সে ক্রমান্বয়ে ধীরে ধীরে আরও বিষাক্রান্ত হতে থাকে। কি বিষাক্রান্ত? সেক্সুয়াল সাপ্রেশন। এটা শুনলেই অনেকে মাথা নোয়াই দেয়, লজ্জায়, যে স্যার একদম খোলামেলা ভাবে বলে, কিচ্ছু লজ্জার নেই, একটা প্রাকৃতিক জিনিস, এটা আমি চুরি করে কিনে আনি নাই, বানাই আনি নাই, একেবারে সরাসরি গড গিফটেড। এবং এই সেক্স আছে বলেই পৃথিবী টিকে আছে, প্রাণী টিকে আছে, নাহলে প্রাণীর কোনো অস্তিত্ব থাকতো না। অতএব সেই ক্ষেত্রে একদম ঢেকে ঢোকে রাখার কোনো নেই।
এটার বিশৃঙ্খলা নিয়ে ঢাকার কথা আছে, বিশৃঙ্খলা নিয়ে লজ্জার কথা আছে, এটা বেহায়াপনা করার লজ্জা আছে। কিন্তু সেক্সের কথাটা সুন্দরভাবে আলোচনা করা, সুন্দরভাবে বোঝানো, সুন্দরভাবে ব্যবহার করা, এটার ভিতরে কোনো লজ্জা থাকার কিছু নেই। তাহলে আমরা কোনিয়ামের কী পেলাম? মূল জায়গাটা পেলাম কোনিয়াম মানুষটা কেমন। সে যে এই কঠিন মানুষ, উপর থেকে দেখি এত শক্ত মানুষ, কঠিন মানুষ, অমুক মানুষ, সমুক মানুষ, কোথা থেকে হলো? সে প্রচণ্ড আত্মমর্যাদাবোধের মানুষ। আচ্ছা, এই টোটাল গল্পের ভিতরে আমরা কয়টা থিম খুঁজে পাই? এগুলো খেয়াল করবেন। রোগী যদি একটা গল্প বললো, রোগী একটা ইতিহাস বলে গেল। এই যে গতদিন সন্ধ্যার সময় যে রোগীটা দেখেছি, আমরা যারা চেম্বারে ছিলাম, ইংরেজিতে অনার্স করছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, একটা বাচ্চা মেয়ে। তার অবজেকশন হলো, স্যার আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি প্রশ্ন করলাম, তুমি এতটুকু মেয়ে, একেবারে নতুন, এই বয়সে ডিপ্রেশন কথাটা তোমার মুখে মানায় না। তারপর স্যার না মানালে কী হবে, আমি তো চলে গেছি। এখন যদি আপনি ডিপ্রেশনের ওইখানে স্তব্ধ হয়ে যান যে ডিপ্রেশনের আমাদের ঔষধ কাটা আছে, ওইটা একটা দিয়ে দিয়ে হবে না। প্রথমে প্রশ্ন আছে যে হে, এতটুকু মেয়ের ভিতরে কেন ডিপ্রেশন, কোথা থেকে সে অ্যারেস্টেড কথাটা মনে রাখবেন। লোকাল কথাগুলো নিয়ে আপনার কাজে লাগবে। যে স্যার অ্যারেস্ট হয় আসামি, আমার রোগীও অ্যারেস্ট হয়েছে, রোগীও বন্দী হয়েছে, কোন ঘাটে কোন জায়গায় কি কারণে বন্দী হয়েছে সেই জায়গাটা দেখতে হবে। ওইটাই হলো মূল কজেশন, সেন্ট্রাল কজেশন। ওইটা রোগী কোথায় অ্যারেস্ট হয়েছে। আমি ওই মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বলো, এতটুকু মেয়ে এখনই ডিপ্রেশনে গেছে, কি কারণ, কি এর পিছনে? তাহলে সাধারণত আমরা যদি আর খোঁচাখুচি না করি তাহলে বলতে পারি এই বয়সে, তাইলে মনে হয় হাই স্কুল জীবনে, কলেজ ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে মনে হয় প্রেম করে ধরা খাইছে। এই বদ্ধ ধারণা নেওয়া যাবে না, এই বদ্ধ ধারণা নেওয়াটাই অন্যায়। তা জিজ্ঞেস করলাম যে পিছনে কারণ কি, তুমি দেখতে পাও কিছু? বলো স্যার সবচেয়ে বরণকার ছিল আমার ফ্যামিলি। কি ছিল? একটা কথা বললো যে আমার আম্মু আব্বুর সাথে বন্ডিং ভালো ছিল না। এবং কালকে দুটো রোগী দেখেছি, এই রোগী কালকে দুটো দেখেছি। আরও একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, সে এখন বাচ্চা ধারণ করতে পারে না, বাচ্চা নষ্ট হয়ে যায়। সেও ফ্যামিলির মা বাবার বন্ডিংয়ের আহত। এবং সে একটা কথা বলেছে যে ছোটো যখন আম্মুকে যখন মারতো, প্রচণ্ড অমানবিকভাবে মারতো, ওইগুলো সহ্য করতে পারতাম না, তখন তো ছোটো, আমি একদম ছোটো। লাস্টে যে খুন করতে ইচ্ছে করতো বাবাকে, যে রাত্রে খুন করে ভালো, অতটুকু মেয়ে তখন থেকে তার মাথার ভিতরে ওই জিনিস ঢুকছে। কী দিয়ে মারবো আব্বুকে? জবাই দেবো, বটি দিয়ে কোপ দেবো, না বিষ খাওয়াই দেবো? এই যে জিনিসগুলো প্রতিফলন করেছে প্রতি সময় রাত্রে, যে ছোটোবেলায় ঘুমাতে পারতাম না, হরমোন ট্রিগার হয় নাই তখন এই প্রভাবের জন্য, এই ক্ষিপ্রতার জন্য, এই উত্তেজনার জন্য হরমোন সিক্রেট হয়েছে। কোথায় হয়েছে? এই রাজ্যের ভিতরেই তো হয়েছে। সেই বিষ কোথায় যাবে? সেই বিষ আমার টোটাল নিউরোটক্সিক করে দিয়েছে না, আমাকে স্নায়ুকে বিষাক্রান্ত করেছে না, আমার শরীরের বডি ফ্লুইডকে করেছে না। যখন আমার নিউরন এবং বডি ফ্লুইড যখন বিষাক্রান্ত হয়েছে, তখন আমার অর্গানগুলো কি শুদ্ধ আছে? আর সেও তো বিশুদ্ধ হতে রয়েছে একে একে। লাস্টে ওই বিষের একটা জমা, একটা পুটুলি, একটা টোপলা বাংলায় যেটা বলি আমরা, বা একটা স্তূপ তৈরি হয়েছে। সেইটাই ধরেন আজকে টিউমার। কোনিয়ামের টিউমারটা এমনি এমনি আসে নাই, কোনিয়ামের টিউমারটা এমনি এমনি আসে নাই, এভাবেই আসছে। তাহলে এই গল্পের ভিতরে মূল থিম হলো অটল, স্থির, স্তব্ধতা এবং একটা দৃঢ় বিশ্বাস ছিল আত্মা। আমার রোগীটার এই যতটুকু গল্প বলেছি, শেষ বিকেলে টের পাবে না, কি সুন্দর মিলে গেছে অঙ্ক। এখনই একটা অঙ্ক মিলাই দেন। এই যে এইখানে বলেছে আত্মার কথাটা বলেছি, সেও কি করেছে? আত্মাকে শুদ্ধ রাখতে চেয়েছে। আমার কোনিয়ামের রোগীও তার আত্মাকে শুদ্ধ রাখতে চেয়েছে বলে সে কোনো অন্যায় করতে পারে নাই। স্বামী মরে গেছে বা বিয়ে হয় নাই, এখনও 40, 38, 50 বছর হয়ে যাচ্ছে, সে একটা অবৈধ সম্পর্কে যেতে পারে নাই। সেই যৌনতাকে, এই ক্ষুধা মেটানোর জন্য যৌনতাকে বেছে নিতে পারে নাই, ওই আত্মার শুদ্ধতা রক্ষার জন্য। সে আত্মায় প্রচণ্ড বিশ্বাসী ছিল, যেমন বিশ্বাসী ছিল আমার সক্রেটিস। সেও সেখান থেকে টলে নাই। তাহলে আমরা কি কিছুটা বুঝেছি? এইবার আসি, সক্রেটিসের মৃত্যুর কালীন একটা বৈশিষ্ট্য ছিল না, একটা চিত্র ছিল না?
যে মৃত্যুটা কীভাবে হলো, সক্রেটিস দিলে মরে গেল, তুমি ওইখান থেকে গল্প বলে দিয়েছো, তুমি আত্মায় চলে গেছো, দৃঢ়তা বলেছো, হাসি বলেছো, তার মৃত্যুর সময় করেছিল কি? সেইখানে আমরা আসি। সেইখানে সে ছিল নির্বাক এবং নিস্তব্ধ, স্তব্ধ, কোনো প্রকার লাফালাফি, ছটফট, অস্থিরতা, রেস্টলেসনেস যেটাকে আমরা বলি, কোনো কিছু প্রদর্শন করেন নাই, একেবারে ঠান্ডা স্তব্ধ। মৃত্যুকালীন একটা লাফালাফি হতে আছে, ছটফটানি আছে, চোখ গোড়ানি আছে, চোখ পাকিয়ে যাওয়ার ব্যাপার আছে, হাত পা নাচানাচি লাফালাফির ব্যাপার আছে না? কিচ্ছু করে নাই। ক্রমান্বয়ে ধীরে ধীরে নিচ থেকে মরা শুরু হলো, অসার হওয়া শুরু হলো। তার মানে একদম শেষ প্রান্ত থেকে, নিচ থেকে, অর্গানের প্রান্ত নিচের অংশ থেকে আস্তে 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 অবাস হতে হতে ক্রমান্বয়ে ধীরে ধীরে উপরে ওঠা শুরু করলো। আমরা যে একটু আগে বলেছিলাম কোনিয়াম উপরে খুব সুন্দর ফুল ফোটে দেখতে, দৃঢ়প্রত্যয়ী, বীজ ছিল মূল শিকড়ে, নিচে নিচে ছিল, আস্তে আস্তে বীজ সেই নিচ থেকে উপরে উঠছে। এখানেও একটা আমার সাদৃশ্য। এবার স্তব্ধ কোথায় ছিল? তিনটা স্তব্ধ ছিল। একটা হলো দেহে স্তব্ধতা, কোনো নরণচরণ ছিল না। আমার কোনিয়ামের একটু পরেই আসবো বিকেলের সেশনে। কোনিয়ামের রোগী রোগশোক নিয়ে লাফালাফি, উহুরে আহারে কোনো কিছু নাই, তার ব্যথাহীন রোগ, ব্রেস্ট চাকা দিয়ে শক্ত হয়ে আছে, নো পেইন, পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, নো পেইন। মজার জায়গা, এগুলো হলো রোগের বৈশিষ্ট্য। এইটাই হলো নির্দেশক, এই যে নো পেইন বা উইদাউট পেইন, এইটাই আপনাকে ঔষধে নিয়ে যাবে। পোস্টেড গ্ল্যান্ড বহুত ব্যাটাকে এনলার্জ হয়, ব্রেস্ট চাকা দিয়ে থাকে, বহুত ঔষধের ব্যাটা হয়, বহুত মহিলাদের আছে। আমরা এই বৈশিষ্ট্য না জেনে আমরা কি করি? ফাইটোলক্কা মারে দিই প্রথমে, যা ফাইটোলক্কা, কামড়াকামড়ি করা, এই সহজে ঔষধ নির্বাচন করা যাবে না। তাইলে স্তব্ধতা ছিল, একটা ছিল কোথায়? দেহে, নিথর হয়ে গেছে, চলা ফেরা, ওঠা বসা সব কিছুতে একটা স্তব্ধ ভাব, নির্জীব ভাব। আর একটা স্তব্ধতা ছিল তার মনে। তার মনের ভিতরে এত আগুন, এত কষ্ট, বাহিরে প্রকাশ নাই, কান্নাকাটি নাই, সব ভিতরে সাইলেন্ট করে রেখেছে, ফ্রোজেন করে রেখেছে। ঠিক আছে? তাহলে এখানে তার মাইন্ডেরও স্তব্ধতা আছে। আরেকটা আছে আত্মার স্তব্ধতা। সেও কিন্তু আহামরি বহু স্বপ্ন দেখে নাই যে তাইলে এটা বিয়ে কর, তাইলে একটা ওই কর, তার সাথে ওর সাথে প্রেম কর, তাইলে ওর সাথে এই সুযোগটা নে, হ্যাঁ, ওর সাথে পার্কে যা। সেখানে সেই গোড়া একদম যে সেও নড়ে চড়ে নাই, সেও স্তব্ধ হয়েছিল। তাইলে নিম্নদিকে আমরা একটা জিনিস পেলাম, স্তব্ধতাটা জিনিস পেলাম, যে তার মৃত্যুটা হয়েছিল নিচ থেকে ক্রমান্বয়ে আস্তে 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 মরতে 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 একসময় যখন হার্ট পর্যন্ত এসে নিস্তব্ধ হলো, উনি আস্তে শেষ হয়ে গেল। এইবার আছে আত্মা। সক্রেটিসের আত্মা খুব নিয়ন্ত্রিত একটা আত্মা ছিল। আমার কোনিয়ামের রোগীরও আত্মা খুবই নিয়ন্ত্রিত। ওই আপনাদের থিম সঙ্গের ভিতরে আছে, 500 বছর সব কিছু করো, ছুঁয়ো না আমায়। তার মানে আত্মাকে শুদ্ধ করার সেই জায়গাটা, ওখানে ছোঁয়া যাবে না, নষ্ট করা যাবে না। ঠিক আছে? চুপচাপ মেনে নেয়া, এই গল্পের ভিতরে আমরা পাই যে সব কিছু মেনে নিয়েছি। রাষ্ট্র, তুমি এত বড় একটা অন্যায় করছো, আমি এর ডিফেন্সও নেই নাই, চুপচাপ সব অন্যায় সহ্য করেছি। আমার কোনিয়ামের রোগী কি চুপচাপ সহ্য করে নাই? সেক্স, সে তো চুপচাপ সব মেনে নিয়েছে। তার যে গ্রিপ, লাভ, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, তার ভালোবাসায় ব্যর্থ হয়ে গেছে, চুপচাপ চলে যাও, এ নিয়ে আমি আত্মহত্যাও করবো না, ঘুমের বড়িও খাবো না, চেঁচাবও না, কানবও না। আর ওই যে গান শোনে ইগনেশিয়া, ও শুনব না, সব কিছু আমি মেনে নিয়েছি, কারণ আমি এইগুলো দিয়ে প্রকাশিত হব না, আমাকে যেন কেউ বুঝতে না পারে। আমার একটা আত্মমর্যাদা, এখানেও পিছনে এই আত্মমর্যাদা, এই জন্য সব কিছু সে মেনে নিয়েছে। এই যে রাষ্ট্র সক্রেটিসের বিরুদ্ধে যে ব্যবস্থাটা করলো, মূলত একটা সত্যের বিরুদ্ধে যখন কোনো কিছু করা হয়, সেটাকে তাকে অপমান করা হয়।
আমি এটা সুন্দর করেছি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য, মানুষের জন্য, সেইটাকে তোমরা এইভাবে নিলে এটা আমার এক প্রকার অপমান, আমার গবেষণার অপমান, আমার সৃজনশীলতার অপমান। সক্রেটিসের অপমান করা হয়েছিল। যাদের রেপার্টরি আছে আজকের বার করে দেবেন, মোটিফিকেশন। আমাদের একটা রুব্রিক আছে, মোটিফিকেশন, অপমান। সক্রেটিসকে অপমান করা হয়েছিল, আমার অনিয়ামের রোগীকে অপমান করেছে। তুই ভালোবাসা সব কিছু দিয়ে ফেলে গেলি, চলে গেলি, অমুক করলি না, খবর নিলি না, আমার জীবনটাকে একদম বসিয়ে দিয়ে গেলি, আমার অপমান করলি, ওটাকেও সে চাপিয়ে রাখে। এই মোটিফিকেশনের গ্রেড পয়েন্ট 3, ঠিক আছে? শুধুমাত্র সাপ্রেশন সেক্স, শুধু এটা না, সাপ্রেশন গ্রিফ, সাপ্রেশন মোটিফিকেশন, এটাও ধরতে হবে, ঠিক আছে? একটা মানুষ যখন বিতাড়িত হয়, শুধুমাত্র ভালোবাসা থেকে বিতাড়িত হয়, এই অপমান থেকে হয় না? বিশাল অপমান। কি আমি যোগ্য মানুষ, আমার কোনো জায়গায় ঘাটতি ছিল না, তারপরে তুই আমাকে ফেলে চলে গেলি, আমাকে অমর্যাদা করলি, আমি এত ভালোবাসলাম, শ্রদ্ধা করলাম, এত কিছু করলাম, আমার গুণের রূপের কোনো জায়গায় কোনো ঘাটতি নেই, তারপরে তুই আমাকে করলি, এটা অপমান না? তাই যতটা গ্রিপ ক্ষতি না করছে তার চেয়ে মোটিফিকেশন বেশি ক্ষতি করছে তাকে, এই অপমান বোধ থেকে। কালাদালা হইলে একরকম বাঁচে যায়, অযোগ্য হইলে একরকম বাঁচে যায়, কিন্তু সব কিছু যোগ্যতা নিয়ে যখন এরকম হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, তখন তার ভিতরে একটা অপমান, শুধু দুঃখ না, তার ভিতরে একটা অপমান, তার ভিতরে আসে ক্ষোভ, সেইটা হয় আরও ক্ষতি। এই ক্ষোভের জন্য, আপনার দুঃখের জন্য যে হরমোন ট্রিক হচ্ছে যে কয়টা, অপমানের জন্য তার চেয়ে বেশি হচ্ছে, ক্ষোভের জন্য আরও বেশি ক্ষতিকর হরমোন নিঃসৃত হচ্ছে শরীরে। তাহলে রোগের ট্রিগার পয়েন্ট কোথায় দেখেন খুঁজে? রোগী আসে আর ধপাস করে ঔষধ দেই, এই জন্য হোমিওপ্যাথি তৈরি করে নাই হ্যানিম্যান। এই পাপাচার থেকে উঠে আসেন, না হলে ছেড়ে দেন। জীবনে অন্যায় করে লাভ কি? একটা জীবন, একটা প্রফেশনে যাচ্ছেন, একটা অন্যায় জেনে শুনে একটা অন্যায়ের প্রফেশনের ভিতর ঢুকবেন আপনি, এ তো চুরি ডাকাতের চেয়েও বড়। চুরি ডাকাতেরা তো রাত্রে অন্ধকারে ঢোকে, আর আপনি দিনের বেলায় সুন্দর ডেকোরেশন করে, ডাক্তার নেম প্লেট লেখে, গলায় সুন্দর সিম্বল গুছিয়ে দিয়ে এইবার ডাকাতি করতে বসেছি। অতএব এই পাপাচার থেকে, এই পাপাচার থেকে চুরি করা ভালো, পকেট মারা ভালো। অতএব হোমিওপ্যাথি ডাক্তার হতে হলে হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ হন, প্রকৃত হোমিওপ্যাথ হন। হ্যানিম্যান যেটুকু বলে যেতে পারেন নাই, সেইটুকু খুঁজে এনে সেই জায়গাটা পূরণ করে দেন। ওই এক কথায় শক্ত ক্যালকেরিয়া ফ্লোর আর কোনিয়াম ডাক্তারি শিখে ফেলাইছি, এই দিয়ে ডাক্তারি হবে না। তাহলে মোটিফিকেশন কথাটাকে মনে রাখতে হবে। মোটিফিকেশন মানে কি? অপমান, খুব কঠিন জায়গা। আচ্ছা, এই নিশ্চুপতা, অন্যায়ের প্রতিবাদ যে চেপে রেখেছিল সে, তাহলে সব মিলে রোগীটা হলো সাপ্রেশন। মূল জায়গাটা হলো সাপ্রেশন। সাপ্রেশন মানে কি? অবরুদ্ধ করে রাখা। এখন যখন আমি একটা জিনিস অবরুদ্ধ করে রাখতে যাব, ধরেন এই মোবাইলটা, এটাকে আমি ডেকে রাখতে যাব, তখন আমার কি করতে হবে? আর একটা কাগজ দিয়ে ডেকে রাখতে হবে, অথবা আমার কি করতে হবে? এইভাবে রাখতে হবে, একটা তো কিছু লাগবে। তার মানে কি? একটা চাপ বোধ, এবং তার ভিতরে ও লুকিয়ে থাকা বোধ। ও মনে করবে আমারে লুকিয়ে দিয়েছে, আর একটা বোধ থাকবে, সেটা হলো ঢেকে রাখা বা চাপ বোধ। আমাদের কোনিয়ামের টোটাল সারমর্ম, সেন্ট্রাল এবং টোটাল বিস্তরটা যদি সব কিছু দেখেন, সে একটা মেঘের বা একটা কষ্টের বা একটা পাহাড় দ্বারা চেপে ওর তলে আছে বলেই আমার ফাতেমা বলেছিল, আমার ওখান থেকে পাহাড়টা সরিয়ে দেন। চাপবোধ, ওজনবোধ, এই তো ছিল। তাহলে আমরা কি করব? ফাতেমা বলেছে ওখান থেকে পাহাড়টা সরিয়ে দেন, আপনার এই কথাটাকে নিয়ে যেতে বুঝতে হবে যে ফাতেমা বলেছে ওইখানে একটা ওজন, সে বার বহন করতে পারছে না, সামনে মৃত্যু 10-12 দিন পর, সেটার জন্য সে কান্না নাই, পাহাড়টা সরাও আগে। তার মানে ওইটার চেয়ে কষ্ট এখন বেশি হলো, এটা মৃত্যু হয়ে যাক, ও মরে গেলে শেষ। কিন্তু এই যে যন্ত্রণাটা, এই যে ভারবোধটা, এটা আমি নিতে পারছি না, ওইটাকে সরান। এর সেন্ট্রাল অ্যাপ্লিকেশন হলো রোগীর ওই আত্মা চায়, সেটা মন চায় না। রোগীর আত্মার ওইখান থেকে যখন বিশৃঙ্খলা ঘটে, রোগীর সামগ্রিক বডি মাইন্ড যখন বিশৃঙ্খলা ঘটে, তখন ওই আত্মা একটা সাহায্য চায়, সেই জায়গাটা সাহায্য করবেন, কারণ তার চাওয়াটা হলো রিয়াল অ্যাপ্লিকেশন। তো ফাতেমার মূল ছিল হলো টিউমারও নয়, কিছু নয়,
মলদারে বিশাল এক চাপবোধ, সেইখান থেকে সে মুক্তি চায়।